স্বপ্নের আরেক নাম এনটিএ নেট সেট। এমএ পাশ করার পর আমরা প্রত্যেকেই প্রায় স্বপ্ন দেখি কবে আমিও আমার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মতো বা আমার কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের মতো আমিও ওই জায়গায় দাঁড়িয়ে পড়াতে পারবো, আগামীর সমাজের মেরুদণ্ড, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে পারবো। আর এই অধ্যাপক অধ্যাপিকা হওয়ার স্বপ্ন তোমরা যারা দেখছো, প্রতিনিয়ত লালন পালন করছো নিজের মধ্যে, যার প্যাশন শিক্ষকতা, যার প্যাশন অধ্যাপনা, যার প্যাশন রিসার্চ করা, আজকের এই ভিডিওটা তাদের জন্যে। যারা বারবার নেটের স্বপ্ন দেখছো, বুঝে উঠতে পারছো না নেটের স্বপ্ন কিভাবে করবে, কিভাবে নেটের স্বপ্ন পূর্ণ হবে তোমার, আজকে তোমার সেই স্বপ্ন পূরণের জন্যে এই ভিডিওটা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলের স্বাগত জানাই। বিএসএসসিআই স্বপ্ন শুধু দেখায় না, স্বপ্ন পূরণ কিভাবে করতে হয় প্রথম থেকে একেবারে স্বপ্ন পূর্ণ হওয়া পর্যন্ত তোমার সাথে, তোমার পাশে, তোমাদের সাহায্যার্থেই আমাদের পথ চলা শুধু কথার কথা নয়। গত কয়েক বছরে হাজারো ছাত্রছাত্রীর সাফল্যের সঙ্গী হয়ে উঠেছে বিএসএসসিআই এবং তোমারও সাফল্যের সঙ্গী হয়ে উঠতে আজকের এই ভিডিওটা। আবারও বলছি, যদি খাতা পেন নিয়ে না বসে থাকো তাহলে অবশ্যই চলে এসো, কারণ বিএসএসসিআইয়ের ভিডিও মানেই সেটা তোমাকে কিছু লার্নিং দিয়ে যাবে, যেটা আগামী দিনে তোমাকে সফল হতে সাহায্য করবে। কোনো ধমক বা চটক নয়, কারণ আমরা ফেসবুকে ভিডিও করি ভিউয়ের জন্যে নয়, ফেসবুকে ভিউ আমরা আনি একমাত্র সাকসেসের জন্যে। সমস্ত ভিডিওর একটাই মোটো, তোমার সাকসেস। আশা করি তোমরা এতক্ষণে খাতা পেন নিয়ে বসে গেছো। তো সবার প্রথমে বলি, নেট সেটের স্বপ্ন পূরণ করতে গেলে প্রথম যে জায়গাটা দরকার, যেটা ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে সিএসসি। অনেকেই ভাবছো স্যার সিএসসি কলেজ সার্ভিস কমিশন, আমি কি করে সিএসসি ক্লিয়ার করবো, আমি তো নেটই এখনও পাস করিনি। না, কলেজ সার্ভিস কমিশন নয়। দেখো, নেট সেট পাস করতে গেলে তিনটে জায়গার কনসেপ্ট সবার আগে ক্লিয়ার থাকতে হবে। প্রথম কি, কম্পিটিশানটা ঠিক কেমন, সিলেবাসটা ঠিক কি আছে তার মধ্যে, কতটা পড়তে হবে, কিভাবে পড়তে হয়, এবং লাস্ট হচ্ছে সি, আমি যাদের সাথে কম্পিটিশানটা করতে চলেছি সেই কম্পিটিটারটা কেমন। এই তিনটে বেসিক জায়গা ক্লিয়ার থাকতে হবে একজন প্রথম নেট পরীক্ষার্থীর। কিন্তু আমরা প্রথমেই যে ভুলটা করে ফেলি সেটা হচ্ছে নেট পড়তে হবে, পড়তে শুরু করে দিচ্ছি। কি পড়ছি, কেন পড়ছি, কোথায় পড়ছি, উদ্দেশ্য কি, বিধেয় কি, লক্ষ্য কি, লক্ষ্য পূরণ করার জন্য কতগুলো স্টেপ নিতে হবে, আমরা কোনোটারই খুব একটা গুরুত্ব দিই না। আসলে যখন গুরুত্ব দেওয়ার কথা ভাবি তখন সময়টা অনেক দেরি হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে 6 মাস হাত থেকে বেরিয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে 1 বছর, 1 বছরে 2 বার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, অলরেডি ডিপ্রেসড, মানে একটা যেন ছেঁড়া ফাটা অবস্থা। বিষয়টা সেই আঁকা শেখার প্রথম ধাপ। প্রথমে যদি খুব ভালো একজন ড্রয়িং টিচার আমাদেরকে হাতে ধরে শেখায়, তাহলে প্রথম থেকেই পাতাটা খুব সুন্দর করে আমরা শিখতে পারি। কিন্তু প্রথমেই ওই একটু ঘর আঁকলাম, যাই হোক আঁকিবুকি করলাম, আর বারবার রাবার দিয়ে মুছলাম, পাতাটাই নষ্ট হয়ে যায়। তাই জীবনের পাতাটাকে, জীবনের এই স্বপ্নটাকে যদি সাকার করতে চাও, প্রথম থেকে কনসেপ্ট ক্লিয়ার করো। তুমি কোন পরীক্ষা দিতে যাচ্ছ, তার সিলেবাসটা কি, তুমি যে কম্পিটিশানটা করতে যাচ্ছ সেই কম্পিটিশানটার ধরনটা কেমন, তুমি যাদের সাথে কম্পিটিশান করতে যাচ্ছ সেই কম্পিটিটররা কেমন, অর্থাৎ প্রতিযোগীরা ঠিক কেমন। কারণ লড়াইটা তাদের সাথে, লড়াইটা সমানে সমানে, তাই তোমাকে সঠিকভাবে লড়তে হবে। তাই জন্য রণকৌশল, রণনীতি, রণসজ্জা সেভাবেই করতে হবে। তো একদম সবার প্রথম যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিটিশানের ধরনটা কেমন। সবার আগে বলি, এনটিএ নেট সেট যে কোনো পরীক্ষার থেকে এতদিন যাবত, এই যে তুমি পরীক্ষা দিয়ে এসছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ কিংবা এমএ, এই সমস্ত পরীক্ষার থেকে আলাদা তার পরীক্ষার ধরন। মনে হতে পারে স্যার ওগুলোও তো পরীক্ষা, এগুলোও পরীক্ষা, ওভাবেই পড়বো, একেবারেই নয়। কেন এই কথাটা বলছি, দেখো তুমি যখন মাধ্যমিক দিয়েছো, কথার কথা বলছি, তুমি জানো যে এই জায়গাতে 30 নাম্বার পেলেই তোমার পাস। তাতে তোমার একটা ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে, প্রত্যেকেই যদি 30-এর ওপর পায়, প্রত্যেকে পাস করতে পারবে, প্রত্যেকে 11-এ উঠতে পারবে। বাট নেট পরীক্ষা কিন্তু কম্পিটিশনের ধরনের দিক থেকে সেরকম একেবারেই নয়। তাহলে কীরকম,
নেটে যদি 100 জন স্টুডেন্ট বসে এবং প্রত্যেকেই যদি ভালো নাম্বার পেয়ে থাকে, তাহলেও কিন্তু 100 জন কখনোই পাস করতে পারবে না। শুধুমাত্র প্রথম 6 জনকে পাস করানো হবে। কি বললাম? শুধুমাত্র প্রথম 6 জনকে পাস করানো হবে। সে বাকি 94 জন যত ইচ্ছা নাম্বার পাক, তবুও একদম প্রথম থেকে প্রয়োজন হলে 0.1 0.1 এর ভিত্তিতেও বিচার করা হবে। তার মানে আমরা এতদিন যে পরীক্ষাগুলো দিয়ে এসছি, তাতে আমি বা আমার ক্লাসের প্রত্যেকে ভালো পড়লেও পাস নাম্বারটা একটা নির্দিষ্ট থাকতো, প্রত্যেকে কোয়ালিফাই করার সুযোগ পেত। বাট এখানে আমার লড়াইটা শুধু একটা নির্দিষ্ট নাম্বারের সঙ্গে নয়, বরং কাট অফের সাথে। প্রতিযোগী যদি প্রত্যেক প্রতিযোগী একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করে, তাহলে অবশ্যই কাট অফ বাড়বে, তোমার প্রতিযোগিতা কঠিন হয়ে যাবে। ওই জন্য প্রথমেই বললাম সিএসসি কম্পিটিশানটা কেমন, সিলেবাসটা ঠিক কি, কম্পিটিটাররা কেমন, এটা জানাটা প্রয়োজন। নেক্সট যদি আমরা দেখি, সেটা কি না, আমরা কাদের সাথে প্রতিযোগিতা করতে যাচ্ছি। সাপোজ তুমি যখন ইউনিভার্সিটি বা কলেজে পরীক্ষা দিয়েছো, তুমি দেখতে পাচ্ছ তোমার আশেপাশে যারা বসে আছে তাদের সঙ্গেই তোমার কম্পিটিশান, এবং সেটা হাতে গোনা কয়েকজন। হ্যাঁ, খুব বেশি হলে তুমি ধরো ক্লাস 5-এ, তোমার 5-এর 300 জন স্টুডেন্ট। আচ্ছা, আমি ধরে নিলাম তুমি কলেজের কথা বলছো, তুমি কলেজে ফার্স্ট ক্লাস একদম ফার্স্ট হয়েছো, সবার উপরে নাম্বার পেয়েছো, তাহলে কলেজের তোমার সাবজেক্টের, তোমার ডিপার্টমেন্টের, তোমার ওই ইয়ারের হার্ডলি 50, 60, 100 জন। বা তুমি বলছো স্যার আমি আমার ইউনিভার্সিটির ফার্স্ট। আচ্ছা, তোমার ইউনিভার্সিটি, তোমার ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট ছিল? আমি ধরে নিলাম 300, সব মিলে, সব কলেজ মিলে আমি ধরে নিলাম 2000। কম্পিটিশানটা কিন্তু শুধু তোমার ইউনিভার্সিটিতে হচ্ছে, তার বাইরে কিন্তু নয়। তুমি তোমার ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ড মেডেলিস্ট হতে পারো, বাট এরকমই সারা পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা ভারতবর্ষের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি প্রান্তে সরকারি বেসরকারি ডিস্টেন্স যত ইউনিভার্সিটি আছে, প্রত্যেক ইউনিভার্সিটি শুধু ফার্স্ট ক্লাস ফার্স্ট নয়, প্রত্যেক ফার্স্ট ক্লাস, প্রত্যেক যোগ্য পরীক্ষার্থী তোমার সাথে কম্পিটিশান করবে। বুঝতে পারছো প্রতিযোগিতাটা কতটা হাড্ডাহাড্ডি হবে? এবং শুধু ফার্স্ট ক্লাস ফার্স্ট নয়, বা শুধু সেই ইয়ারের নয়, গত 10 বছরের এবং আগামী 2 বছরের। কারণ যারা অ্যাপিয়ারিং তারাও অ্যাপ্লাই করে। বোঝাতে পারছি? মানে নিয়ার অ্যাবাউট 12 বছরের ফার্স্ট ক্লাস যোগ্য পরীক্ষার্থীর সঙ্গে সারা ভারতবর্ষের সমস্ত ইউনিভার্সিটির সঙ্গে তোমার লড়াই। তাদের 100 জনের মধ্যে তোমাকে প্রথম 6-এ উঠে আসতে হবে যদি তোমার টার্গেট নেট হয়, প্রথম 1-এ উঠে আসতে হবে যদি তোমার টার্গেট জেআরএফ হয়। কি অসম্ভব মনে হচ্ছে তো? এই অসম্ভবটাকেই সম্ভব করে তোলে বিএসএসসিআই। এই অসম্ভবটাকেই সম্ভব করে তোলার নাম বিএসএসসিআই। এবং মধ্যমেধা স্টুডেন্টরাও আমাদের হাত থেকে জেআরএফ নিয়ে বেরোয়, এবং বেশ কয়েক বছর ধরে ধরে প্রায় প্রতি বছর নেটের মতো পরীক্ষায় সারা ভারতবর্ষে 100% ফার্স্ট র্যাঙ্ক বিএসএসসিআই থেকে। তাই ভয় পেও না, কোনোভাবেই পিছিয়ে পড়ো না। স্বপ্ন যখন দেখেছো, স্বপ্নের জন্য খাটতে হবে, স্বপ্নের জন্য লড়াই করতে হবে, পিছিয়ে পড়লে চলবে না। এতজন যখন পেরেছে, হাজার হাজার ছাত্রছাত্রী পেরেছে, তুমি কেন পারবে না? আমি তো আছি সাথে। তাহলে হাতটাকে শক্ত করে ধরতে হবে, লড়াই করার মানসিকতা রাখতে হবে, আর ধৈর্য, নিষ্ঠা আর চেষ্টা, এই 3টে জিনিস যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমাকে সফল করে তোলার দায়িত্ব আমার, তোমাকে সফল করার দায়িত্ব পুরো বিএসএসসিআই টিমের। শুধু সঙ্গে থাকতে হবে আর আমাদের দেখানো পথে তোমাকে চলতে হবে। যারা মনে করছো খুব সহজে নেটটাকে ক্র্যাক করবে, নিজের স্বপ্ন পূরণ করবে, আগামী 1 বছরের মধ্যে জেআরএফ স্কলার হিসাবে নিজেকে দেখতে চাইছো, বিএসএসসিআই তাদের জন্য আগামী কাল থেকে একটা নতুন ব্যাচ শুরু করছে। এখন একটা 50% ডিসকাউন্ট চলছে তোমাদের সকলের রিকোয়েস্টে।
তো খুব তাড়াতাড়ি আমাদের সিটগুলো কিন্তু বুক হয়ে যাচ্ছে, লিমিটেড সিট আছে। যারা এখনও ভর্তি হতে পারোনি তারা আমাদের বিএসএসসিআই নাম্বারে ফোন করো এবং ভর্তি হয়ে যাও আমাদের সেই ব্যাচে, যে ব্যাচে আমি নিজে থাকবো, আমি নিজে ক্লাস নেব, আমার মেন্টরশিপে পুরো প্রোগ্রামটা তোমরা কিন্তু পাবে 1 বছর ধরে এবং তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। সো একদম প্রথম পর্বে আজকের এই ভিডিওর আমি 3টে জিনিস নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে 2টো জিনিস ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। থার্ড যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিলেবাস। দেখো, এই সিলেবাসের সময় আমরা সাধারণত ছাত্রছাত্রীরা যে ভুলটা করি, আর 5টা পরীক্ষার মতো এরও একটা সিলেবাস থাকবে, সেটাই স্বাভাবিক। পিডিএফটা পেলাম, কাকুর দোকান থেকে জেরক্স করে নিলাম, একটু উল্টে পাল্টে দেখলাম, সেখান থেকে 2-1টা বই কিনে নিলাম, গল্প শেষ। না, আবারও বলেছি, পরীক্ষাটাকে গুরুত্ব দিতে জানতে হবে। লক্ষ্য যখন স্থির করেছো, লক্ষ্য পূরণ করার কথা যখন ভাবছো, স্বপ্ন যখন দেখেছো, স্বপ্নটাকে তো তোমাকেই পূরণ করতে হবে। আর এই নেটের স্বপ্ন কিন্তু অনেক বড় স্বপ্ন। এটা এমএ বা বিএ পাশ করার ব্যাপার নয় যে 2টো ক্লাস করলাম না, পাশের কলেজ থেকে বেরিয়েই পাশের জেরক্সের দোকানের কাকুকে বললাম, কাকু নোটসটা দিয়ে দাও, কাকু 2 টাকা নিয়ে একটা জেরক্সের পেজ দিয়ে দিল, সেই নোটস গিয়ে আমি একদম সুন্দর করে মুখস্থ করে লিখে দিলাম। না, এইভাবে নেট পাস করা যায় না। নেটটা মেধাকে যাচাই করার পরীক্ষা এবং সেই মেধা হচ্ছে সমগ্র মেধাবীদের সঙ্গে লড়াই। প্রত্যেকটা ইউনিভার্সিটির গত 10 বছরের যোগ্য পরীক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়াই, চোখে চোখ রেখে লড়াই এত সহজ নয়। তাই সিলেবাসটাকে আগে ভালো করে পরখ করে দেখতে হবে। যদি দেখা যায়, দেখবে বিএ এবং এমএ মিলিয়ে তুমি মোটামুটি যা পড়েছো তার পুরো জিস্ট এই সিলেবাসটার মধ্যে, অথচ তুমি 6 মাসে সিলেবাস শেষ করার কথা ভাবছো। ভুলটা কোথায় বুঝতে পারছো তো? কান খুলে শুনে রাখো, 5 বছর ধরে যেগুলো পড়েছো কম বেশি, সেটাকে 6 মাসে করার চেষ্টা করছো, কারণ প্রতি 6 মাসে পরীক্ষা হয়। আর ভুলটা সবার আগে এখানেই তোমরা করো। ভালো করে শোনো পুরো ভিডিওটা, কি বলতে চাইছি। দেখো, 6 মাসের টার্গেট দিলে, কি টার্গেট? না, জুনে পরীক্ষা তো স্যার, আমি জানি। এই ভিডিও দেখে তুমিও ভাবছো স্যার নেক্সট পরীক্ষা কবে? জুনে। আমি জুনে লাগিয়েই দেবো, হবে না। যারা ফার্স্ট শুরু করছো ভুল করছো। আমি বলছি, হাতে আর 120টা দিন সময় আছে। কতগুলো দিন? 120টা দিন। জুনের 10 তারিখ থেকে পরীক্ষা, আজকে ফেব্রুয়ারির 6 তারিখ। আমি যখন ভিডিওটা করছি, গুনে দেখো তো কতদিন আছে, ভালো করে গুনে দেখো। এত কম সময়ে প্রথম শুরু করে নেট পাওয়া নেক্সট টু ইম্পসিবল। শুনতে খারাপ লাগলেও সত্যি কথা। হ্যাঁ, তুমি যদি একেবারে খুব মেধাবী হও তোমার পক্ষে সম্ভব, কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। আমি এখানে এসছি, এখানে দাঁড়িয়েছি, ক্যামেরার সামনে দাঁড়িয়েছি তোমার জন্যে, মধ্য মেধার ছাত্রছাত্রীদের জন্যে, শুধু মেধাবীদের জন্য অমিত কুমার নয়। ঘোড়াকে ঘোড়া বানানো সহজ, তেলা মাথায় তেল দেওয়া সহজ, কিন্তু গাধা পিটিয়ে ঘোড়া করাটা সব থেকে বড় কঠিন। আর সেই চ্যালেঞ্জটা আমরা নিই। অনেক প্রতিষ্ঠান আছে আমাদের আশেপাশে, আমরা দেখতে পাই। আমি কারোর সমালোচনা করছি না, আমি বড় বড় নাম করা প্রতিষ্ঠান বলছি, যারা ভর্তির আগে কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষা নেয়, তাদের সাকসেসের কোনো ভ্যালু নেই আমার মতে। কারণ তারা তেলা মাথায় তেল দেয়, বেছে নিচ্ছে, তাদেরকেই তৈরি করছে। সোনা পেটালে তো সোনাই বেরোবে ভাই, হিরে কাটলে তো হিরেই বেরোবে। কয়লাকে হিরে করার ক্ষমতা রাখতে পারো তোমরা? চ্যালেঞ্জ করলাম বিএসএসসিআই থেকে, সরাসরি চ্যালেঞ্জ করলাম। আশা করি বুঝতে পারছো। আমরা সেই কাজটা করার চেষ্টা করি, তাই জন্যে নিজের অভিজ্ঞতা থেকে বলছি। নেট পাস যদি তুমি করতে চাও, শর্টকাট খুঁজো না। সফলতার কোনো শর্টকাট হয় না। আবারও বলছি, সফলতার কোনো শর্টকাট হয় না। সফলতার উচ্চ শিখরে উঠতে গেলে, জীবনে সত্যিকারের সাফল্য পেতে গেলে ওই বিল্ডিংটার কোনো লিফট থাকে না, থাকে একটাই, সেটা হচ্ছে সিঁড়ি, যার অনেকগুলো অধ্যায়, অনেকগুলো স্টেপ। আসলে প্রত্যেকটা ফেলিওর তোমার জীবনের এক একটা সিঁড়ির ধাপ, যেখান থেকে প্রতিনিয়ত প্রত্যেকটা ফেলিওরের অধ্যায় থেকে তোমাকে শিখতে হবে, তোমাকে লড়তে হবে, তোমাকে গড়তে হবে, তোমাকে পড়তে হবে, তবেই তো উঠবে। আর যারা সত্যি ওইভাবে ওঠে তাদের জীবনে কোনো দিন পড়ার ভয় থাকে না, কারণ তারা শূন্য থেকে শুরু করেছে, শূন্য থেকে 100-তে পৌঁছেছে। তোমাকেও সেটাই করতে হবে। তাই আবারও বলছি,
সফলতার কোনো শর্টকাট হতে পারে না। সাকসেস শর্টে হয় না। ঠাকুর একটি কথা খুব বলতেন, কথামৃতে পাওয়া যায়, কি চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না, ঠিক কি না? তো তোমাকেও বলছি, এই যে ভাবছো না 10টা নোটস জোগাড় করব, 10টা কোচিং সেন্টারে সব কিছু এক জায়গায় করে গুলে খাবো, ওই জোগাড়ই করবে। ওই বিদ্যা শুধু পুস্তকস্থ জেরক্সের বিদ্যা হয়েই থাকবে, ফোনে থাকবে, খাতাতে থাকবে, পকেটে থাকবে, মনে থাকবে না। তাই বিদ্যাকে ধারণ করতে হবে, বিদ্যাকে বহন করলে চলবে না মাথার উপরে বোঝা করে, বিদ্যাকেই বাহন বানাতে হবে। কি বললাম? বিদ্যাকে বহন করলে চলবে না, আমি পড়ে নেবো, দেখে নেবো, আছে। বিদ্যাকে বাহন করতে হবে, তার ওপরে ভর করে তুমি এগিয়ে যাবে তোমার জীবনের সাফল্যের রাস্তায়। জীবনের সমস্ত কণ্টকাবৃত অধ্যায়গুলো মলম লাগিয়ে দেবে এই বিদ্যা। একটা সাকসেস, একটা নেট সেট, একটা জেআরএফ জীবনের নতুন অধ্যায় তৈরি করবে। আমি আমার নিজের লাইফ থেকে বলছি, আজকে যদি আমার জীবনে জেআরএফটা না আসতো, আমি বিএসএসিআই তৈরি করতে পারতাম না। আজকে যদি আমার জীবন জেআরএফটা না আসতো, আমার জীবনটা এরকম হতো না। আমি লিখে দিতে পারি, কেউ পাল্টাতে পারতো না। একটা জেআরএফ আমার জীবনে নতুন অধ্যায় শুরু করে দিয়েছে, তোমার জীবনেও করবে। তাই যারা নেট সেটের স্বপ্ন দেখছো, আমি তাদেরকে বলবো, স্বপ্নটাকে জিইয়ে রাখো, স্বপ্নটাকে ধরে রাখো, আর স্বপ্নটাকে সাকার করার জন্যে সঠিক পথে এগিয়ে চলো প্রতিনিয়ত। সবার প্রথম যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যানিং। 6 মাসের মধ্যে সব শেষ করে দেব, হবে না। সবার আগে যে ভুলটা তোমরা করো, শুধু নোটস ভিত্তিক পড়াশুনো করার একটা স্টাডি প্ল্যান বানিয়ে ফেলো। কীরকমভাবে এই যে 6 মাসের প্ল্যানিংয়ে তুমি কোনো একটা প্রতিষ্ঠানকে বিশ্বাস করছো, খুব স্বাভাবিক, বিশ্বাস তো তোমাকে করতেই হবে, কারণ তুমি নেট সেটের পথে আগে কখনো হাঁটোনি, সে তোমাকে বলে দিল 6 মাস তুমি পড়ে নাও, তাহলেই তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাকে বলছি, তুমি নিজেকে একবার প্রশ্ন করে দেখো তো, নেটের সিলেবাসটাকে ভালো করে খুলে, যে তুমি যদি প্রত্যেকটা ইনডেপথ, সাজেস্টিভ নয়, আবারও বলছি, সাজেশান দিয়ে নেট পাস করা যায় না। আমি একটা কথা খুব বলি, কমন নয়, কনসেপ্ট চাই। বেসিক জায়গা ক্লিয়ার থাকতে হবে। প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাব টপিক, প্রত্যেকটা ইউনিট, তার বেসিক নিড কি, বেসিক কনসেপ্ট কি, সেটা ক্লিয়ার থাকতে হবে। একটা সূত্রের একটা উদাহরণ, শুধু ওই উদাহরণটা দিয়ে সূত্রটাকে লাগালে চলবে না। একটা অন্য উদাহরণ দিয়ে বসিয়ে দিয়ে যদি তোমাকে বলা হয় ওই থিওরিটা ওই উদাহরণ দিয়ে তুমি বুঝিয়ে দাও, তুমি বোঝাতে পারছো কি? যদি ওই ইউনিটের কোনো একটা জায়গা তোমাকে বলা হয় যে এই স্টুডেন্টকে ক্লাস নিয়ে তুমি ওই জায়গাটা বুঝিয়ে দাও, তুমি কি বোঝাতে পারছো? যদি বোঝাতে পারো তাহলে জানবে তুমি নেটের জন্য রেডি। শুধু নিজে বুঝলে হবে না, কারণ মনে রেখো, নেট তোমার শুধু নলেজ দেখে না, দেখে তুমি কতটা নলেজ রিপ্রেজেন্ট করতে পারছো, কতটা এক্সচেঞ্জ করতে পারছো, কতটা দিতে পারছো। প্রশ্ন সেই ধরনের হবে, এটা মাথায় বসিয়ে রাখো। একটা বিয়ের পরীক্ষা, এমএর পরীক্ষা তুমি কতটা জানো সেটুকু দেখে, কিন্তু একটা নেটের পরীক্ষা যাচাই করে তুমি কতটা দিতে পারবে, ইনডেপথ নলেজ কতটা আছে। বইয়ের পাতার বাইরে, বইয়ের অক্ষরের বাইরে গিয়ে তুমি সাবজেক্টটাকে কতটা আত্মস্থ করতে পেরেছো, মুখস্থর কোনো জায়গা নেই। দিস ইজ এনটিএ নেট। বোঝাতে পারছি? এত সহজ পরীক্ষা এটা নয়। তাই আবারও বলছি, যারা খুব সহজভাবে নিয়ে ফেলেছো নেটকে, তারা ভুল করছো। আগের দুটো ভিডিওতে বারবার নেট হয়নি, তারা যদি এই ভিডিও দেখে থাকো একটু কমেন্ট করে জানিও তো আমি ঠিক বলছি কিনা। তাদের বেসিক জায়গাগুলো ক্লিয়ার নেই, একদম ক্রিস্টাল ক্লিয়ার নেই। ফটোর সময় এইচডি আর পড়াশুনোর সময় এখনও সেই আমরা 2Gতে পড়ে থাকলে হবে ভাই? সেখানেও তো আমাদের একদম কনসেপ্ট এইচডি, ক্রিস্টাল ক্লিয়ার, কত মেগাপিক্সেল, মানে কত খুঁটিয়ে প্রশ্ন করতে পারো, সেই ক্ষমতা তো নিজের মধ্যে তৈরি করতে হবে। না হলে কী করে তুমি পাস করবে এনটিএ নেটের মতো পরীক্ষা? সো এখন আলোচনা করব, যারা নেট পরীক্ষার জন্য পড়তে শুরু করেছো বা করবে বলে ভাবছো, তারা প্রথম থেকে কোন জায়গাগুলোর ওপরে সবথেকে বেশি ফোকাস করবে
বা কিভাবে চলবে। আমি সবার আগে বলি, নেটের পড়াশুনো অবশ্যই টেক্সট ভিত্তিক পড়াশুনো হবে। কি বললাম? টেক্সট ভিত্তিক পড়াশুনো। আমাদের নেটের মানে সাধারণত কি হয়, ছাত্রছাত্রীদের মনে একটা ধারণা হয়ে গেছে এবং বেশ কিছু প্রতিষ্ঠান সেই ধারণার ফয়দা লুটছে, যেটা হচ্ছে কি না আমি নেটের জন্য পড়বো ভেবেছি, সে এমএ পড়ার মতো, আমি এমএ পড়বো, আমি একটা দাদা আমি জানি এমএ পড়াই, নাম আছে কলেজে শুনেছি, ইউনিভার্সিটিতে শুনেছি, তার সেই গোয়ালে গিয়ে ভর্তি হয়ে গেলাম। শুনতে খারাপ লাগলেও সত্যি কথা। এবার সে খাতায় লেখাচ্ছে, আর না হলে কী করছে, এই আজকের নোটটা জেরক্স এসছে 2 টাকা করে দিবি, 2 টাকা করে দিয়ে দিলে, জেরক্স পেয়ে গেলে, মুখস্থ করলে, উগড়ে দিলে। এটা নেট পরীক্ষার পড়ার ধরন নয়। আর ঠিক এই ধরনেই বেশ কিছু প্রতিষ্ঠান কি করে যাচ্ছে, না তুমি নেটের জন্য ভর্তি হও, 6 মাসে সব কমপ্লিট, ভর্তি হওয়ার সাথে সাথে পুরো মেটেরিয়াল একবারে তোমার বাড়িতে আমি পৌঁছে দেবো, আর তুমি একেবারে মনের শান্তিতে নাকে তেল দিয়ে গায়ে লেপ দিয়ে ঘুমিয়ে পড়লে। কি আমার কাছে সব আছে, কি আছে না আমার কাছে স্যার বলে দিয়েছে যে তোমার মেটেরিয়াল চলে যাচ্ছে, তুমি ওইগুলো হুবহু দেখে নেবে, তোমার সব শেষ। আসলে সত্যিই তোমার সব শেষ। কোনো প্রতিষ্ঠান তোমায় পাস করাতে পারবে না যদি নিজে না খাটো। হ্যাঁ, আমি নিজে একটা প্রতিষ্ঠানের ফাউন্ডার হয়ে বলছি, নিজের স্টাডি যদি তোমার মধ্যে না থাকে, কোনো নোট তোমায় কিচ্ছু করতে পারবে না। ওই 1 হাতের নোট দিলাম, 1 হাতের নোট নিলাম, আমার বলবো থেকে চালের ব্যবসা করুন, সেই সব প্রতিষ্ঠানকে আমি বলবো। শোনো, সবার আগে একটা কথা বলি, তুমি যেখানে যত টাকা দিয়েই ভর্তি হও না কেন, টেক্সট ভিত্তিক পড়াশুনো, আগে বই কেন, সিলেবাস ধরো, দেখো কোন বই আছে, এমএ বিএতে কিনেছো, আর যদি না থাকে তাহলে সেই বইগুলো কিনে নাও। একসঙ্গে সব কিনতে হবে না, ঠিক আছে? আমাদের প্রবলেমটা কোথায় জানো, আমরা আনুষঙ্গিক দিকে বেশি লক্ষ্য করে ফেলি। সেই বিবেকানন্দকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কোথাও গিয়ে শ্রীরামকৃষ্ণের নাম বলো না কেন, বা দেখবে বিবেকানন্দের কোনো জায়গায় ছবি পূজিত হয় না, ঠিক আছে? কোনো জায়গায় মূর্তি, পাথরের মূর্তি বেলুড় মঠে কোথাও পূজিত হয় না, ঠিক আছে? একটা ওই ফটোর মতো ফ্রেম করা, সেইটাই পুজো করা হয়। কি বলেছিল জানো বিবেকানন্দ তখন, না আমি যদি কোনো কিছু এই নাম করে বলে দিই তাহলে লোকজন ওটাকে ধরবে। মানুষ ধর্মের যে আসল জিসটা, সারমর্মটা, আসল যে কথাটা, সেটাকে ধরতে পারবে না। তাই জন্য বই কিনতে বলেছে, অমিত স্যার সঙ্গে সঙ্গে বই কিনতে চলে গেলাম, কলাশিটে 10,000 টাকার বই কিনে নিয়ে চলে আসলাম। হবে না, ওইসব করে কিছু হবে না। এটা পুজোর শপিং নয়। যখন পড়তে শুরু করবে, যে টেক্সট পড়ছো সেই টেক্সটটা কেন। কি বললাম? যে টেক্সট পড়ছো সেই টেক্সটটা কেন। স্যার আমার কাছে পিডিএফ আছে, হয়ে যাবে। পিডিএফ তো এতদিনও ছিল, হয়েছে কি? হয়নি। ওই পিডিএফ পড়ে কিছু হয় না ভাই। শোনো, একটা কথা বলি, সারা জীবন অ ক খ কি পিডিএফে পড়ে এসছো? অভ্যাসটা কোথায় তৈরি হয়েছে? প্রিন্টেড জিনিসে হাতে বই নিয়ে পড়ো, অত অত্যাধুনিক হওয়ার প্রয়োজন নেই। স্যার আমার পয়সা নেই, পুজোর সময় 2টো জামা কম কিনবে, মাসে 2টো করে বই কিনবে, এইটুকুনি পয়সা আছে, আমি জানি সবারই আছে, চেষ্টা করলেই পারা যায়। হাতে 10,000 টাকার ফোন যদি থাকে তাহলে 1,000 টাকার বইও আমরা কিনতে পারবো, শুধু মানসিকতা দরকার। তাই সবার আগে বলবো টেক্সট ভিত্তিক পড়াশুনো। প্রথমে যে কোনো জিনিস পড়ার সময় টেক্সট পড়ো, তারপর লাইভ ক্লাস করো, লাইভ ক্লাসে গিয়ে কনসেপ্ট ক্লিয়ার করো। শুধু ওই স্যার বলে যাচ্ছে আমি হু 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 করে যাচ্ছি, বেতারের মতো শুনে যাচ্ছি, কোনো লাভ নেই। সেটা বিএসএসিআই ক্লাস করালেও কোনো লাভ নেই, আমি বলে দিলাম। মুখ খোলো, যেটা বুঝতে পারছো না জিজ্ঞাসা করো, সরাসরি বারবার জিজ্ঞাসা করো, প্রশ্ন করো। প্রশ্ন না করলে কোনোদিন নিজের সংশয়টা দূর হবে না। আর সংশয় না থাকলে হয় তুমি বিশাল বিদ্বান, আর না হয় তুমি কিচ্ছু জানো না। যদি বিদ্বান হতে তাহলে এখানে আসতে না, আজকের ভিডিও শুনতে না, তার মানে দ্বিতীয়টা। শুনতে খারাপ লাগলেও সত্যি। তাই স্যার আমার প্রশ্ন করতে লজ্জা লাগে। লজ্জা ঘেন্না ভয় 3 থাকতে নয়, ওগুলো বাইরে রেখে তারপরে পড়তে এসো। লজ্জা ঘেন্না পেয়ে কী হবে, চাকরিটা যদি জীবনে না পাও? তাই আদায় করে নাও। যে প্রতিষ্ঠান, যে টিচার, যার কাছে ভর্তি হয়েছো, রসটাকে নিংড়ে নাও, তোমার অধিকার সেটা। বোঝাতে পারছি? এবং লং টার্মে ভাবো। দেখো, এই নেট সেট পাওয়া না একটা বিল্ডিং তৈরি করার মতো। ধরো তোমার স্বপ্ন, একটা স্বপ্নের বাড়ি করব। বাড়িটা এমন হবে, একটা গ্যারেজ থাকবে, সেখানে একটা গাড়ি থাকবে। আরে মার্সিডিজ না থাকুক, একটা ওয়াগনার তো রাখতে পারবো, আরে একটা বাইক তো রাখতে পারবো।
এই যে স্বপ্ন দেখছো একটা দুতলা বাড়ি করব, তাতে দুটো বেডরুম থাকবে, একটা পড়ার ঘর থাকবে, ঠিক আছে, এই নেট সেটটাও না আসলে এরকমই একটা বাড়ির মতো, এটাকেও প্রস্তুত করতে হয়। যারা শুধু নেট সেট বাড়ি মানে একতলা বাড়ি করে বসে আছে, জিআরএফ পায়নি, দুতলা তুলতে পারছে না, ভিত নড়বড়ে, কিন্তু যারা প্রথম থেকে শুরু করার কথা ভাবছো, এই যে আজকে ভিডিওটা যাদের জন্যে, তারা ভিতটাকে শক্ত করো, এমন ভিত করো প্রথম থেকে জিআরএফটাকে টার্গেট করো, জিআরএফটাকে পাখির চোখ করো, নেটটাকে নয়। জিআরএফ টার্গেট করলে নেট এমনি হয়ে যাবে, কিন্তু শুধু নেট টার্গেট করলে জিআরএফ কোনো দিন হবে না। সো প্রথম থেকে ইনডেপথ নলেজ করো, বেসিক জায়গা ক্লিয়ার করো, টেক্সট ভিত্তিক পড়াশুনো করো, এবং প্রত্যেকটা পড়াশুনো এমনভাবে করবে যেন তুমি অন্য কাউকে পড়াতে পারো, তোমার কাছ থেকে সে বুঝতে পারে তুমি তোমার শিক্ষক, তুমি তোমার ছাত্র, এভাবে নিজেকে বোঝাও, আবার নিজেই নিজেকে উল্টে প্রশ্ন করো। এভাবে ধরে 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 প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা সাব ইউনিট ক্লিয়ার করো। স্যার কোন কোন ইউনিট ইম্পর্টেন্ট, প্রথম থেকে ইম্পর্টেন্ট সাজেস্টিভ অংশে যেও না, প্রত্যেকটা ইউনিট ধরে 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 ক্লিয়ার করার চেষ্টা করো, কনসেপ্ট ক্লিয়ার করো। আমি বলে দিচ্ছি, কেউ যদি 6 মাস ভালো করে পড়তে পারো, 6 মাসের মধ্যে নেটের পেপার 1-এর ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, পেপার 2-এর মোটামুটি 60% কমপ্লিট হয়ে যাবে। শোনো, এই 60+50, এই পেপার 1-এর 100%, এই দুটোকে নিয়ে যদি তুমি নেট পরীক্ষা ভালো করে দিতে পারো, আমি বলছি তোমার নেট হয়ে যাবে। শুধু এইটুকুই। বলুন স্যার 40% তো বাকি আছে, থাক না বাকি, আমি তোমায় বলছি বিশ্বাস করে পরীক্ষা দিয়ে দেখো, এভাবেই বহু ছেলে মেয়ে পাস করেছে। আর তারপরে যখন ওই 40% গিয়ে তুমি কমপ্লিট করে এবং তার সঙ্গে পেপার 1টা রিভিশন দিয়ে 1 বছরের মাথায় পরীক্ষা দেবে, ফার্স্ট টাইমে জিআরএফ হবে, এটা আমি তোমায় গ্যারেন্টি দিলাম। বোঝাতে পারছি? এই স্ট্র্যাটেজিতে চলতে হবে। একটা জিনিস বোঝো, কেন এই স্ট্র্যাটেজিটা আমি এই প্রথম ওপেন প্ল্যাটফর্মে এভাবে বললাম। এই জিনিসটা বিএসএসসিআই এই স্ট্র্যাটেজি ফলো করে সবথেকে বেশি সাকসেসফুল হয়েছে। কারণ দেখো, পেপার 1 আমাদের কারোরই পরিচিত নয়, মানে একদম নতুন, সেই অ্যারেঞ্জ ম্যারেজের মতো, একেবারে আগের থেকে কোনো পরিচয় নেই। সে কারণে ওই প্রথম 6 মাস যখন আমি কভার আপ করলাম, আমার একটা বেসিক আইডিয়া তৈরি হয়ে গেল, মোটামুটি একটা আমি 25-30টা প্রশ্ন করে আসতে পারছি। অন্যদিকে পেপার 2-এর 60% আমি কিন্তু আগে বিএ বা এমএ ক্লাসে পড়ে এসেছি, মোটামুটি পরিচয় আছে। তো এই 60% আমি তার পড়ে গেলাম, আমি আলটিমেটলি নেটটাতে বসলাম। এবার দেখো, পরে যে 40% বাকি থাকলো, ওটা আমি তো আমার সাবজেক্টের জানা অংশ আবারও পড়লাম, কিন্তু পেপার 1টা আর একবার যখন রিভিশন দিচ্ছি, পেপার 1-এর প্রতি আমার কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হচ্ছে, আত্মবিশ্বাস আরও বেশি বাড়ছে, অনেক স্ট্রং হয়ে যাচ্ছে পেপার 1টা আমার জন্যে। ফলত আমার কাছে কম্পিটিশানটা লড়া অনেক সহজ হয়ে যাচ্ছে, কারণ এই পেপার 1 কিন্তু অনেকের কাছেই খুব দুর্বোধ্য। সেখানে তুমি যখন পেপার 1টা পুরো 6 মাস পড়ে একবার শেষ করে আরও একবার 6 মাস ধরে রিভিশন করে যাচ্ছ, তোমার জন্যে কিন্তু পেপার 1টা একটা গেম চেঞ্জার, অনেক বেশি অ্যাডভান্টেজ এনে দেবে। আর পেপার 2 তো আছেই। এবার কেন এটা বলছি, তোমরা কোথায় ভুলটা করো? ওই যে প্রথম থেকে হাতে আর 120 দিন আছে, তাহলে আমাকে সব চ্যাপ্টার শেষ করতে হবে, 20টা চ্যাপ্টার আছে, তাহলে এক একটা চ্যাপ্টারের জন্য 6 দিন। আজকে 6টা দিন নিয়ে তুমি প্রথম চ্যাপ্টার পড়লে, 6 নম্বর চ্যাপ্টারে গিয়ে দেখবে প্রথম চ্যাপ্টারে কী বলেছিল সব ভুলে গেছো। এরকম পড়াশুনো করে লাভ নেই, এত তাড়াহুড়ো করে লাভ নেই। 2 নম্বর বিষয়, তোমরা কি করো, ওই যে 6 মাসের তাড়াহুড়ো করার জন্যে তাড়াহুড়ো এতটাই করে ফেলো যে আলটিমেটলি কোনোটাই ঠিকমতো ইনডেপথ নলেজ হয় না। ঠিক আছে, ফলত প্রথমবারে হলো না, কি মনে হয়, ও ঠিক আছে, এই তো প্রথমবার পরীক্ষাটা দিলাম, আমার তো মোটামুটি 50% এসছে, এবারে 60% এসছে, আর 10% তো ও পরে বারে আরেকটু পড়লেই হয়ে যাবে। ওটা একটা ট্র্যাপ, ওটা একটা ট্র্যাপ। এই ট্র্যাপ নিয়ে আমি গতদিন কথা বলেছি, শুনে নিও, যে ওই একটুখানি ওই 2টো প্রশ্নের জন্য হচ্ছে না, 10%-এর জন্য হচ্ছে না, 5%-এর জন্য হচ্ছে না, এটা প্রত্যেকবার ওই 5%, 10%, 2টো প্রশ্ন একটা প্রশ্নতে গিয়েই আটকাবে। কেন আটকাবে? কারণ তুমি তোমার নিজের পড়ার অভ্যাসের মধ্যে পরিবর্তন আনো, রেজাল্টে পরিবর্তন আসবে কি করে? শুধু আরেকটু বেশি পড়ে নেবো বললেই কিন্তু রেজাল্টে পরিবর্তন চলে আসে না। রেজাল্টে আমূল পরিবর্তন করতে গেলে নিজের স্টাডি প্ল্যানে আগে পরিবর্তন আনতে হবে, নিজের স্টাডি স্টাইলে আগে পরিবর্তন আনতে হবে, পড়ার কৌশল বদলাতে হবে।
তাই বারবার বলছি, প্রথম থেকে তোমার নলেজ ক্লিয়ার থাকতে হবে, প্রথম থেকে টেক্সট ধরে পড়তে হবে, প্রথম থেকে ইনডেপথ নলেজ থাকতে হবে, প্রথম থেকে এমনভাবে পড়তে হবে যেন তুমি প্রত্যেকটা টপিক অন্য কাউকে বুঝিয়ে পড়াতে পারো, এরকম নলেজ নিজের কাছে রাখতে হবে। এবং যখনই তুমি টেক্সট পড়ছো সেই সময় অবশ্যই দেখবে সেই টেক্সট থেকে গত বছরগুলোতে কী ধরনের প্রশ্ন এসছে, টেক্সট পড়ার পর তুমি সমস্ত প্রশ্ন উত্তর করতে পারছো কি না। যদি করতে পারো তাহলেই জানবে তোমার ওই টেক্সট পড়া সম্পন্ন হয়েছে, যদি না করতে পারো তাহলে জানবে এখনও ফাঁক ফোকর আছে। যে প্রশ্নগুলো করতে পারছো না, কোনো অংশ থেকে করতে পারছো না, সেগুলো পুনরায় গিয়ে পড়ো, তারপরে গিয়ে পুনরায় PYQ এর প্রশ্নের উপর আগে পরীক্ষা দিয়ে টেস্ট করো যে প্রিভিয়াস ইয়ারের জায়গাগুলো আমি পারছি কি না। শুধু উত্তর দেখে চলে গেলে হবে না, এই ভুলগুলো তোমরা প্রত্যেকে করো। আর একটা জিনিস, এগুলো তো কেউ করোই না, তোমাদের প্রিপারেশান কেমন হয় না, আমি তো বই খুলে দেখে নিয়েছি, বেদান্ত আছে ঠিক আছে, বই পড়ে নিয়েছি, হয়ে গেছে কমপ্লিট, সাংখ্য পড়ে নিয়েছি কমপ্লিট, তর্কসংগুলো পড়ে নিয়েছি কমপ্লিট। কখনো নিজেকে জাজ করো না, তাই জন্যে ফাঁক ফোকরগুলো খুঁজে পাও না। আর ফাঁক ফোকর যখন খুঁজে পাও সেটা ফাইনাল এক্সামে এসে বেরিয়ে সে বছর আবার দেখা যাবে, চল চিল করি আমরা, সারা জীবন চিলই করে যাও, দেখবে চিল হয়ে ভাগ্য উড়ে গেছে, কিচ্ছু হয়নি জীবনে, ঠিক আছে, এটাই বাস্তব। আর এইভাবে কি হবে, 6 মাস করে 3 বার 4 বার 10 বার দেওয়া হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, নাতিপুতি হয়ে যাবে, নেট পাস হবে না। শুনতে খারাপ লাগলেও সত্যি কথা, এভাবেই 6 বছর বেরিয়ে যাবে। আর আমাদের কাছে এসে কি বলবে, স্যার প্রচণ্ড ডিপ্রেশান, একদম ভাল লাগে না, 6 বার নেটটা দিলাম, প্রতিবার একটুর জন্য হচ্ছে না, আমার ভাগ্যটা সত্যিই খুব খারাপ, জানেন তো, আমার পাশের বাড়ির মেয়েটা পেয়ে গেল, আমার দাদার ছেলেটা পেয়ে গেল। কিচ্ছু হবে না এগুলো করে, বেসিক ক্লিয়ার করো। সারা জীবন ধান্দাবাজি করেছো, নিজের সঙ্গে বেইমানি করেছো, নিজের সঙ্গে কম্প্রোমাইজ করেছো, কি করে হবে? শুরুটা প্রথম থেকে করো। দেখবে অনেক প্রমোটার বাড়ি বানায় 4 তলার জায়গায় 6 তলা তুলে দিয়েছে, তারপরে দেখা গেল কি হয়েছে, বিল্ডিংটা একদিকে হেলে গেছে। এই বেলুড়েই হয়েছে, আমাদের বাড়ি থেকে খানিকটা এগিয়ে গেলেই আমি দেখাতে পারবো তোমাকে। মানে 4 তলার পারমিশন ছিল, বানিয়ে দিয়েছে 6 তলা, বিল্ডিংটা হেলে গেছে। এখন 4 তলায় 4 দুগুণে 8টা ফ্ল্যাট বিক্রি হতো, এখন একটাও হচ্ছে না। তো তোমাদের জীবনটা ওই রকমই হয়ে আছে। কি ঠিক বলছি না ভুল বলছি, কমেন্টে জানাও তো। ভিতটাই শক্ত নেই, স্বপ্ন অনেক বড় রাজপ্রাসাদের। আরে রাজপ্রাসাদ করতে গেলে ভিতটাকে তো সময় দিয়ে বানাতে হবে, সেখানে 6 মাসের বেশি দেবো না। সেখানে কম্প্রোমাইজ করব, কোথায় কমে পাওয়া যায়, কোথায় তাড়াতাড়ি হয়ে যায়, কোথায় একসঙ্গে নোটটা দিয়ে দেয়, কি করে হবে? কোথায় শুধু সাজেশান বললে হয়ে যাবে, কোথায় শুধু PDF-এ হয়ে যাবে, কি করে হবে নেটটা? এমনিই হবে না। তাই যারা প্রথম থেকে শুরু করার কথা ভাবছো, যারা পাখির চোখ করছো NTA নেট JRF, আমি তাদেরকে বলবো তোমার পাখির চোখ শুধু নেট সেট হবে না, তোমার পাখির চোখ হবে JRF। তুমি প্রথম থেকে টেক্সট ভিত্তিক পড়াশুনো করবে, কনসেপচুয়াল পড়াশুনো করবে, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাব টপিককে ছোট ছোট ভাঙবে। সেই ছোট্ট অংশ যখনই তোমার পড়া হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তোমার প্রস্তুতি স্বয়ংসম্পূর্ণ, ওই মনে হওয়া থেকে বইটা বন্ধ করে দিলে চলবে না, পড়াটা বন্ধ করে দিলে চলবে না, সঙ্গে সঙ্গে PYQ-তে ঢুকতে হবে। আমি বেদান্ত সার পড়েছি, গত 10 বছরে বেদান্ত সার থেকে কী কী প্রশ্ন এসছে আমি সেটা আগে দেখব। সেখানে 50টা প্রশ্ন আমি নিজে করলাম, দেখলাম 30টা পারলাম, বাকি 20টা পারলাম না, মানে আমার এখনও 40% প্রস্তুতি বাকি আছে। এবার ওই 20%, ওই যে 20টা প্রশ্ন পারলাম না, আমি দেখব ওটা বেদান্ত সারের কোন এরিয়া থেকে এসছে, অধিকারীর লক্ষণ থেকে এসছে, নাকি পঞ্চীকরণ থেকে এসছে, নাকি জীবন মুক্তি থেকে এসছে। সেখান থেকে আমি ডিটেক্ট করব আমার বেদান্ত সারের মধ্যে কোন কোন এরিয়া এখনও দুর্বল আছে, আমি সেই আর এরিয়াগুলো পুনরায় পড়ব। আবার পুনরায় ওই 50টা প্রশ্নে পরীক্ষা দেবো। বলবেন স্যার 30টা প্রশ্ন আর 50টা প্রশ্ন আমি তো উত্তর দেখে নিয়েছি, আমি তো ওই উত্তরগুলোই করব। নিজের সঙ্গে চিট করবেন না, উত্তর করার সময় ভেবে করবেন, আগে আনসার কি দেখে নিয়েছেন বলে ওই উত্তরটা দিয়ে দেবেন না, বরং উত্তরটা কেন হচ্ছে নিজেকে জাজ করুন। একবারের জায়গায় 5 বার পরীক্ষা দিন, 5 বার যখন 100% আসবে তখন বুঝবেন আপনার ওটা 100% প্রস্তুতি হয়েছে, তার আগে হবে না। এবার শুধু এখানেই থেমে থাকলে হবে না, কারণ PYQ-তে যে 50টা প্রশ্ন আপনি এতক্ষণ নাড়াঘাটা করেছেন ওগুলো অলরেডি চলে এসছে।
আগামী বছর কিন্তু ওই সেম প্রশ্ন আর আসবে না। কি বললাম? আগামী বছর ওই সেম প্রশ্ন আর আসবে না। তাই আপনাকে নতুন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। কোথায় পাবেন? আছে তো বিএসএসসিআই অ্যাপ। কোশ্চেন ব্যাংক 3 লাখ প্রশ্ন আছে। চলে যাবেন বেদান্ত স্যারের জায়গাতে, প্রথমবার পরীক্ষা দেবেন 10টা প্রশ্ন, দ্বিতীয়বার পরীক্ষা দেবেন অন্য 10টা প্রশ্ন, তৃতীয়বার পরীক্ষা দেবেন আরও 10টা প্রশ্ন, এরকমভাবে 10 বার টানা পরীক্ষা দিন, দিয়ে দেখুন আপনার গড় নাম্বার কি আসছে। যদি নাম্বার আসে 60%, মানে আপনার 60% প্রস্তুতি হয়েছে, এখনও 40% ফাঁক ফোকর আছে। বলবেন স্যার PYQতে তো 100% হয়েছিল, ওটা পাস্ট ইয়ারের প্রশ্নে হয়েছে। আগামী বছরে ওই ধরনেরই প্রশ্ন আসবে না। প্রশ্ন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রশ্নের ধরনের পরিবর্তন হচ্ছে, প্রতিযোগীর সংখ্যা বাড়ছে, প্রতিযোগিতা কঠিন হচ্ছে। এখানে আবার সেম রুলস ফলো করতে হবে। কি করতে হবে না, আপনাকে আবারও ওই যে প্রশ্নগুলো হচ্ছে না সেগুলোর অ্যানালিসিস করে দেখতে হবে কোন এরিয়াটা হচ্ছে না, এবং সেই এরিয়াটাকে আবার পড়তে হবে, আবার পরীক্ষা দিতে হবে। এভাবে অন্তত কোশ্চেন ব্যাংকে 90% আপনার গড় নাম্বার যদি কোনো টপিকে হয়ে যায়, জানবেন ওটার আপনি জিআরএফ পাওয়ার জন্য প্রস্তুত। এরপর আপনি কোথায় যাবেন? বিএসএসসিআই এর ফাউন্ডেশন মক টেস্ট যাবেন, ফাইনালাইজ পরীক্ষা দেবেন, দিয়ে আপনার প্রস্তুতি কমপ্লিট হবে। এভাবে যদি এগোতে পারেন, আমি বলছি আপনার পেপার 2 এর পুরো সিলেবাস শেষ করতে ইচ অ্যান্ড এভরি টপিক, এভরি সাব টপিক, এভরি ইউনিট আপনার 1 ইয়ার সময় লাগবে। তার আগে হবে না। না হলে ওই তাড়াহুড়ো করে আলটিমেটলি কাজের কাজ কিচ্ছু হবে না। প্রত্যেক 6 মাসে তাড়াহুড়ো করবেন, 10 বার পরীক্ষা দেবেন, 6 বছর বেরিয়ে যাবে, নেটও হবে না। ওর থেকে একটা বছর সময় দিন, 6 মাসে টার্গেট হবে নেট, 1 বছরের শিওর শর্ট জিআরএফ। যদি 6 মাসে কোনো কারণে নেট না হয়, 1 বছর তো জিআরএফ হবেই। যারা বলছেন স্যার 6 মাস পরে তো নতুন সিলেবাস আসবে, 6 মাস পরে তো নতুন সিলেবাস আসবে, ডিসেম্বরে তো নতুন সিলেবাসে পরীক্ষা দেব, তাহলে তো আলটিমেটলি বেকার। আমি বলবো মূর্খের স্বর্গে বাস করবেন না। আমি আর একটা কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সিনারিও, যতবার নেটের পরীক্ষায় সিলেবাস চেঞ্জ হয়েছে, সিলেবাসে নতুন কিছু অ্যাড হয়েছে, বাদ গিয়েছে খুব কম, 1% বাদ গিয়েছে, 10% অ্যাড হয়েছে। এটাই নিয়ম, এটাই রুলস, এটাই হয়ে আসছে। আর এবছর পরীক্ষাতে ওই একই জিনিস ঘটবে, আপনাদের সিলেবাসে 10% অ্যাডিশন হবে। তাই এখন হয়তো 5%ও যদি বাদ যায়, বলছি না এতটা যাবে, 5%ও যদি বাদ যায়, তাহলে সেই 5%-এর জন্য আপনি এখন হাত গুটিয়ে এরকম করে বসে থাকবেন? আমার মনে হয় না এটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। তাই যারা শুরু করছো এবং যারা ভাবছো যে 6 মাসেই হয়ে যাবে, আমি বলবো এই মিথ থেকে বেরিয়ে আসো। এটা হচ্ছে একটা মরীচিকা, যে মরীচিকাকে সামনে রেখে বেশ কিছু প্রতিষ্ঠান তোমাদের থেকে পয়সা লুটবে, আর কিচ্ছু হবে না। শুনতে খারাপ লাগলেও সত্যি কথা বলছি, আমি কারোর সমালোচনা করছি না, বাস্তব বুদ্ধি দিয়ে নিজে ভেবে দেখো আমি ঠিক বলছি না ভুল বলছি, বোঝাতে পারছি? সেখানে 1 ইয়ার দিয়ে তুমি যদি পড়ো, পরিবর্তন যাই আসুক, এই 6 মাসে তুমি যদি পুরনো সিলেবাসটাকে মোটামুটি কভার আপ করে রাখতে পারো, পরবর্তী 6 মাসে গিয়ে নতুন অংশটুকুকে খুব সহজেই ক্যাপচার করে ফেলতে পারবে, জিআরএফটা হাতিয়ে নিতে পারবে। কিভাবে হাতিয়ে নিতে হবে? আমরা তো আছি। সো যারা ভাবছো নেট সেট নিয়ে নিজের স্বপ্ন পূরণ করবে, আমি একটা কথাই বলবো, আজকে তোমাদের মিথগুলো নিয়ে আলোচনা করলাম, তোমাদের ভ্রান্ত ধারণাগুলো নিয়ে আলোচনা করলাম, তোমাদের সঙ্গে ওভারঅল একটা প্রস্তুতির গ্রাফ, প্রস্তুতির রুটম্যাপ, প্রস্তুতির ব্লুপ্রিন্ট কী কী হবে সেটা আলোচনা করলাম। এবং আমি জানি আমি আজ যে কথাগুলো বললাম এগুলো হয়তো তুমি প্রথম শুনছো বা এভাবে আগে কখনো ভাবনি, বাট এবার বলছি তোমাকে ভাবতে হবে যদি নেটটা তুমি পাস করতে চাও। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।